তো আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমাদের এই HTML এর এই ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা শিখব কিভাবে আপনারা ওয়েবসাইটে লাইভে নিয়ে আসা যায়, মানে কিভাবে আপনি একটি ওয়েবসাইটে ছবি যুক্ত করতে পারবেন, লিঙ্ক যুক্ত করতে পারবেন এবং তথ্যগুলো সুন্দরভাবে উপস্থাপন করতে টেবিল তৈরি করতে পারবেন। এই ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আপনি এখন যে জিনিসগুলো শিখবেন এগুলো ব্যবহার করেই আপনি ওয়েবসাইটের আসল কন্টেন্টগুলো সাজাতে পারবেন। এর আগের ক্লাসগুলোতে আমরা HTML সম্পর্কে বেসিক কিছু জিনিস শিখেছিলাম, তো আজকে আমরা HTML এরই সেই জিনিসগুলোকে আরও ব্যাখ্যা করে শিখব। তো শুরু করা যাক। তো এর আগের ক্লাসে আমরা শিখেছিলাম ইমেজ ট্যাগ সম্পর্কে। ইমেজ ট্যাগ, ইমেজ ট্যাগকে আবার সেলফ ক্লোজিং ট্যাগও বলা হয়, যে জায়গায় বাকি ট্যাগগুলোর ক্ষেত্রে যদি একটা ওপেন ট্যাগ থাকে সেটার সাথে একটা ক্লোজ ট্যাগও অ্যাড করতে হয়। বাট ইমেজ ট্যাগের ক্ষেত্রে কোনো ক্লোজ ট্যাগ থাকে না। ইমেজ ট্যাগের ক্ষেত্রে যা করতে হয় সেটা শুধু ইমেজ ট্যাগের ভিতরেই করতে হয়। যেমন ধরুন, যদি আমি আগের ক্লাসের মতো একটা সোর্স অ্যাট্রিবিউশন নিলাম, এটা দিয়ে মূলত আমি আমার ছবির ঠিকানা, অর্থাৎ আপনি যে ছবিটি দেখাতে চাচ্ছেন সেটার পাথ বা ইউআরএল এখানে দিবেন। চাই সেটা আপনার ফোল্ডারে হোক বা আপনি অন্য কোনো ওয়েব সার্ভারে সেভ করে রাখছেন, সেটাকে এখানে দেখাবেন। যদি তো সেটাকে দেখানোর জন্য আমি একটা ইকুয়াল নিলাম। তো যদি আমার ফোল্ডারের মধ্যে, অর্থাৎ আমি এখানের মধ্যে একটি ফোল্ডার তৈরি করছি যেটার মধ্যে, এই ফোল্ডারের মধ্যে যদি আমার ইমেজটা থাকে, সেই ক্ষেত্রে আমি ধরেন আমার ইমেজের নামটা এভাবে দিয়ে দেব। এটা অটোমেটিক আমার ফোল্ডার থেকে ইমেজটাকে চেক করবে। পরবর্তী কাজ হচ্ছে ইমেজের অল্ট অ্যাট্রিবিউশন, যেটাকে আবার অল্টারনেটিভ টেক্সটও বলে। ছবিটি যদি কোনো কারণে না লোড হয় তাহলে এই টেক্সটটি দেখা যাবে। এটি SEO ও এক্সিকিউটেবিলিটির জন্য অনেক গুরুত্বপূর্ণ। যেমন যদি আমি এটা ব্যবহার করি অল্ট, তো এখানে লিখলাম ধরেন হয়তো আমার ইমেজটার নাম হচ্ছে যে মাঙ্কি উইথ এ ব্যানানা। ধরেন আমার একটা ছবি আছে যেখানের মধ্যে একটি বানর একটি কলা হাতে আছে। আমি লিখলাম মাঙ্কি, কারণ ইমেজটার নাম হচ্ছে মাঙ্কি, বাট ইমেজের মধ্যে আমি বলতে চাচ্ছি যে আমার ইমেজটা কি নিয়ে। তো সেই ক্ষেত্রে আমি লিখলাম উইথ ব্যানানা ইন হ্যান্ড। এটা হলো আমার মূলত ইমেজের একটা অংশ। তো যদি আমি এটাকে সেভ করি এবং যদি আমি ক্রস করে আমি আমার ফোল্ডারটা খুললাম এবং এটাকে যদি আমি গুগলে খুলি, তাহলে আপনি দেখতে পাচ্ছেন আমার ইমেজ নেই। তো ইমেজের জায়গায় লেখাটা দেখাচ্ছে, যেটা ওয়েবের মধ্যে অ্যাজ এ SEO ইন্ডেক্সড হবে। সেই ক্ষেত্রে আপনি ইমেজের ক্ষেত্রে এটা করতে পারেন। এবং ধরেন এক্সাম্পল স্বরূপ আমি এখানের মধ্যে আমার ওয়েব সার্ভারের মধ্যে ইমেজ একটা আছে যেটা আমি দেখাতে চাচ্ছি। সেটার জন্য যদি আমি একটা ইমেজ দেখাতে চাই, আমি ধরেন একটা ইমেজ দেখাচ্ছি। তো আমি এখান থেকে ধরেন একটা বানরের ইমেজ নিলাম, এটা নি কিউট আছে। নিলাম, এখানে আমি জাস্ট ইমেজ অ্যাড্রেসের জায়গায় আমার এটা লিখে দেব, বেশি বড় আর একটু ছোট করে নিলে ভালো হবে। আমি ইমেজটার অ্যাড্রেসটা কপি করলাম এবং এখানে গেলাম, এখানে গিয়ে আমি আমার ইমেজের অ্যাড্রেস দিয়ে দিলাম। ওকে, এখন আমি এখানের মধ্যে টেক্সট হিসেবে লিখলাম ফারি মাঙ্কি, অর্থাৎ লোমাগ্রস্ত একটা বানর উইথ
ফর, এটাকে আমি সেভ করলাম। সেভ করার পর যদি আমি গুগলে যাই, একটু রিফ্রেশ দিই, ইমেজটা শো হচ্ছে না কেন, সরি। আমি ইমেজের জায়গায় সাইডের কপি করে নিয়েছিলাম, আমি এখান থেকে ইমেজের অ্যাড্রেস কপি করি এবং যদি এখানে গিয়ে এটা দিলাম, সেট করলাম। এখন যদি আমি গুগলে যাই, রিফ্রেশ দিই, হ্যাঁ শো করছে। এটা হচ্ছে আমার ইমেজ। এখন আমার ইমেজটা একটু বেশি বড়, তো আমি এটাকে ছোট করতে যাচ্ছি, তো সেই ক্ষেত্রেও আমরা কিছু অ্যাট্রিবিউশন ব্যবহার করব। এর আগেরটাও তো আমরা দেখিয়েছিলাম যে কিভাবে অ্যাট্রিবিউশন ব্যবহার করে, তো সেই ক্ষেত্রে আমরা অ্যাট্রিবিউশন ব্যবহার করব। সেটা হচ্ছে যে উইথ এবং হাইট। তো উইথ দিয়ে মেনত ইমেজকে চওড়া করা হয়, যেখানে হাইট ব্যবহার করে ইমেজকে লম্বা করা হয়। তো সেটার ক্ষেত্রে আমরা এখানের মধ্যে সেম ইমেজ ট্যাগের ভিতরে একটু জায়গা দিয়ে আমরা এটাকে একটু নিচে নিয়ে আসলাম। এখানে লিখলাম আমরা ধরেন উইথ দিলাম ধরেন 300, সরি হাইট দিলাম ধরেন আরো 300। এবার এন্টার দিয়ে এটাকে যদি আমি Ctrl+S দিয়ে সেভ করি এবং যদি গুগলে যাই, রিফ্রেশ দিই, দেখছেন সাইজে এসে গেছে। তো এইভাবেই আপনি চাইলে এদিকে আরেকটি ইমেজ অ্যাড করলেন বা এদিকে আরেকটি ইমেজ করলেন, তো ওগুলো টেবিল ওয়াইজ আপনি কলাম রো এগুলো HTML এর মধ্যে এভাবে করতে পারবেন। তো এটাই মেনত HTML এর কাজ, যেখানের মধ্যে আপনি ধরুন আমার ইমেজটাকে আমি সাইজ করলাম, আমরা এটাকে ফার্দার চাইলে রাউন্ডও করতে পারলাম, বা এটাকে আমরা চাইলাম যে এই দুই সাইড এই দুইটা পয়েন্ট রাউন্ড থাকবে আর এই দুইটা পয়েন্ট কোন আকৃতির থাকবে, সেটাও আমরা করতে পারলাম। এই টাইপের জিনিসগুলো আমরা করতে পারি। এখন আমরা আরেকটু যদি জিনিসটাকে আরেকটু ফার্দার নিই, এখানের মধ্যে আমরা একটা লিঙ্ক অ্যাড করতে যাচ্ছি। সেটার ক্ষেত্রে আমরা অ্যাঙ্কার ট্যাগ বা এ ট্যাগ, যেটা আমি এর আগে ক্লাসে শিখিয়েছিলাম, সেই ট্যাগটা ব্যবহার করব। এখানের মধ্যে আমাদের লিঙ্ক, তো এটার জন্য আমরা href অ্যাট্রিবিউশন ব্যবহার করব। এটার জন্য আমি একটা ইকুয়াল নিলাম, এবার এখানে হবে আমাদের লিঙ্ক। তো লিঙ্কের জন্য আমি দুইটা কোলন নিলাম, এখানে আমার লেখা হবে। তো এখানে আমি লিখলাম এক্সাম্পল হিসেবে example.com। এই ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে এটা ওপেন ট্যাগের ভিতরে হবে। এই লিঙ্ক সবসময় ওপেন ট্যাগের ভিতরে হবে, আর এই যে ওপেন ট্যাগ আর ক্লোজিং ট্যাগের ভিতরে স্থান, সেখানে হবে যে আমাদের এলিমেন্টের নাম, অর্থাৎ আমার বাটনটার নাম। তো আমি লিখলাম এক্সাম্পল বাটন। এখন যদি আমি সেভ করি এবং গুগলে যাই, রিফ্রেশ দিই, দেখছেন এখানে একটা এক্সাম্পল বাটন অটোমেটিক শো হচ্ছে। তো সেম ভাবে আপনি চাইলে এখানে গুগলে লিখতে পারেন বা আপনার সাইট আছে সেটা লিখতে পারেন। এই ক্ষেত্রে এটাকে ব্যবহার করে ওয়েবসাইটের মধ্যে আমরা আরো কিছু করতে পারি। যেমন অনেক সময় আমরা ওয়েবসাইটের মধ্যে দেখি এখানে মেনু বারের উপরে হোম পেজ, কন্ট্যাক্ট আস, অ্যাবাউট আস, এরকম অনেক কিছু থাকে। HTML এর ক্ষেত্রে আপনি সেটাকে অ্যাড করতে পারেন। তো সেটাকে অ্যাড কিভাবে করবেন, এই লিঙ্কের জায়গায় আপনার ইন্টারনাল পেজের লিঙ্কটা হবে। যেমন ধরেন আমার একটা অ্যাবাউট আস আছে, তো সেই ক্ষেত্রে আমরা করব কি অ্যাবাউট আস ডট HTML, এটা আমার অ্যাবাউট আস HTML পেজটাতে ওপেন হবে। এটাকে যদি আমি সেভ করি, এখানে লিখে দিই অ্যাবাউট আস, সেভ করি। এখন যখন আমি গুগল এটাকে রিফ্রেশ দেব, তখন এটা আমাদেরকে অ্যাবাউট আস পেজের মধ্যে নিয়ে যাবে, কিন্তু আমাদের এখানে অ্যাবাউট আস পেজ নেই।
অ্যাবাউট আস পেজ কিভাবে তৈরি করব, সেম ভাবে যেমন আমরা এখানে index.html একটা ফোল্ডার বা ফাইল বানিয়েছি, সেম ভাবে আমরা এখানে আরেকটা ফাইল বানাতে পারি about.html বা aboutus.html, যেটা আমরা ইন্টারনাল লিংকের মাধ্যমে আমাদের এর সাথে কানেক্ট করে দিতে পারবো। তো এখন আমি চাচ্ছি, যেমন এই ক্ষেত্রে একটা প্রবলেম হচ্ছে, যখন আমি অ্যাবাউট আস খুলছি আমার এই ট্যাবেই খুলছে, আমি চাচ্ছি আমার অ্যাবাউট আসটা এইটি নতুন একটা ট্যাবে খুলবে। তো সেটার ক্ষেত্রে আমরা আরেকটা জিনিস করতে পারি, আমরা টার্গেট অ্যাট্রিবিউশনটা ব্যবহার করতে পারি। যেমন আমি এখানে লিঙ্ক দিয়েছি, সেম ভাবে এখান থেকে একটা স্পেস দিলাম, আমি একটা স্পেস দিয়ে এখানে লিখলাম টার্গেট। তো টার্গেটের ভিতর আমি দিতে চাচ্ছি ব্ল্যাঙ্ক, তো ব্ল্যাঙ্ক দেওয়ার জন্য আমি লিখলাম ব্ল্যাঙ্ক। তো যখন আমি টার্গেট ব্ল্যাঙ্ক দেব তখন আমার এক্সিস্টিং ট্যাবের মধ্যে না খুলে এটি নতুন ট্যাবে খুলবে, অর্থাৎ আমার এক্সিস্টিং ট্যাবটা ব্ল্যাঙ্কই থাকবে। যখন আমি এটা ক্লিক করব, সরি রিফ্রেশ দিই নাই, এখন যদি এটাকে আমি একটা রিফ্রেশ দিই এবং ক্লিক করি, এই একটা ট্যাব, এই ট্যাবটা ব্ল্যাঙ্ক থাকবে, এটা আমার নতুন ট্যাবে গিয়ে খুলবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো একটি ওয়েবসাইটকে অনেক সময় আমাদের তথ্য গুছিয়ে দেখাতে হয়, ঠিক যেমন আমরা এক্সেল ব্যবহার করে থাকি, মাইক্রোসফট এক্সেল, বাট এইচটিএমএল এর ক্ষেত্রে আমরা এক্সেল ব্যবহার করতে পারি না। তো সেই জায়গায় এইচটিএমএল এর ক্ষেত্রে আমরা ব্যবহার করি টেবিল। তো চলুন দেখিনি কিভাবে এইচটিএমএল টেবিল বানানো যায়। এইচটিএমএল টেবিল বানানোর জন্য আমরা সিমিলার ভাবে টেবিল ট্যাগ ব্যবহার করব, যেটার ক্ষেত্রে আমরা যদি একটা টেবিল ট্যাগ নিই, অটোমেটিক একটা ক্লোজিং ট্যাগ আসবে, তো এটাকে আমরা এখানে বরাবর, তো এই টেবিল ট্যাগের ভিতরে আমাদের জিনিস হবে। তো টেবিল ট্যাগ দিয়ে মূলত টেবিলের কাঠামো তৈরি করা হয়, যেখানে টেবিলের মধ্যে যদি আপনাকে রো তৈরি করতে হয় সেই ক্ষেত্রে আপনারা টিআর ট্যাগ বা টেবিল রো ট্যাগ ব্যবহার করবেন। তো যদি আমি এখানে একটা টেবিল রো ট্যাগ নিই, এটা হয়ে গেল আমার টেবিল রো ট্যাগ। ওকে, এই টেবিল রো ট্যাগ, তো টেবিল রো ট্যাগের মধ্যে মূলত আমাদের টেবিল হেডার ট্যাগ, যেটা দিয়ে টেবিল রো হচ্ছে সারি তৈরি করার জন্য, টেবিল হেডার হচ্ছে শিরোনাম, যেখানে আবার আরেকটি ট্যাগ হচ্ছে যে টেবিল ডেটা, যেটার মধ্যে মূলত আপনার ডেটা বা তথ্যগুলো স্টোর হবে। তো আমরা টেবিল রো ট্যাগের মধ্যে আমরা একটা টেবিল হেডার নেব, আমরা একটা টেবিল হেডার নিলাম এবং এই টেবিল হেডারের মধ্যে আমি আমার হেডারের নাম দিলাম, ধরেন অত টেবিলটার নাম দিলাম হেডার 1। ওকে, এখন আমরা আরেকটা নিতে চাচ্ছি, আমি চাচ্ছি যে এখানের মধ্যে আমি আরেকটা টেবিল হেডার নিতে। তো সেটার জন্য আমরা সিমিলার ভাবে টিআর, যেটার মধ্যে আমি লিখলাম ধরেন হেডার 2, রাইট। তো এটা হয়ে গেল আমাদের হেডারের নাম। তো এটাকে যদি আমি সেভ করি এবং গুগলে যাই, চেক করে দেখি, তো দেখেন এটা হচ্ছে আমার হেডার 1, এটা হচ্ছে আমার হেডার 2, দুটো একটু ডিফারেন্ট। এরপর আমি চাচ্ছি আমার একটা রো তৈরি করতে। তো রো তৈরি করার ক্ষেত্রে আমরা আরেকটা রো তৈরি করতে যাচ্ছি। তো সেটার ক্ষেত্রে আমরা আরেকটা টেবিল রো নেব। আমরা যদি একটা টেবিল রো নিই এবং এটার ভিতরে এবার আমরা আমাদের ডাটা অ্যাড করতে যাচ্ছি। তো ডাটা অ্যাড করার জন্য আমরা যদি একটা টেবিল ডাটা নিই, এটা আমাদের টেবিল ডাটা। টেবিল ডাটার মধ্যে ধরেন আপনার নাম হলো, আপনার প্রফেশন হলো, বা আরো অনেক কিছু আপনি অ্যাড করতে পারেন। তো আমি অ্যাজ অ্যান এক্সাম্পল ডাটা এবং কন্ট্রোল এস দিয়ে এটাকে সেভ করলাম। এবং যদি আমি এখন গুগলে যাই, আমার এক্সাম্পল ডাটা এখানে দেখাচ্ছে। এটা হচ্ছে আমার টেবিলের নাম, এটা হচ্ছে আমার টেবিলের আরেকটা নাম দিলাম, এক্সাম্পল ডাটা দিলাম। তো একটা উদাহরণ তৈরি করা যাক। উদাহরণ তৈরি করি,
উদাহরণস্বরূপ ধরে নেন যে আমার টেবিল, এই ক্ষেত্রে আমার টেবিলটাকে বর্ডার, আমি চাচ্ছি আমার টেবিলটা এখানে দেখতে অতটা সুন্দর লাগছে না, তো এই ক্ষেত্রে আমরা একটা বর্ডার অ্যাট্রিবিউশন নেব। এটা বরাবর আমরা একটা দিব, একটা নিলাম স্পেস, এরপর আমরা একটা বর্ডার লিখলাম। বর্ডার অ্যাট্রিবিউশনের মধ্যে আমি দিলাম হয়তো 1, এন্টার দি, সরি কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। এখন যদি আমি যাই, এই আমার বর্ডার হয়ে গেছে টেবিলের, এখন এটা একটু সুন্দর লাগছে। তো এখন আমি চাচ্ছি আমার হেডারের নাম, তো হেডারের নাম দিলাম আমি ধরেন নেম, আমি লিখলাম নেম। এবং এখানের মধ্যে আমি আরেকটা নাম দিলাম রোল নাম্বার, রোল নাম্বার, এটাকে আমি সেট করলাম। এরপর আমরা আমাদের আরেকটা টেবিল রো নিলাম, যেটার মধ্যে ডেটা হিসেবে আমি ধরেন একটা নাম দিলাম, নাম ধরেন আমি আমার নাম দিলাম, এবং আমি চাচ্ছি আরেকটা নিতে টেবিল ডেটা, এটার জন্য আমি এটা বরাবর আরেকটা টেবিল ডেটা নেব। যেখানে আমার রোল নাম্বার ধরেন দিলাম আমি 2, ওকে। এরপর আমি চাচ্ছি আমি আরেকটা টেবিল ডেটা নিলাম, যেটার মধ্যে আমি ধরেন লিখলাম আমার সাবজেক্ট সিএসটি এক্সাম্পল শো। এবার আমরা আরেকটা টেবিল রো বানাই, এবার আরেকটা রো বানাই যেখানের মধ্যে আমি আমার আরেকটা ফ্রেন্ডের নাম লিখলাম ধরেন এক্সাম্পল শুরু। তো আমি যদি আমার একটা ফ্রেন্ডের জন্য বানাই, তার নাম লিখলাম হয় রহিম। এবার সরি, এখানের মধ্যে আমরা একটা টিডি নিতে ভুলে গিয়েছি, তো টিডিটা আমরা এখানে নিয়ে নিলাম, টেবিল ডাটা। যেখানের মধ্যে আমরা আমার বন্ধুর নামটা লিখলাম রহিম। কারণ আমরা চাচ্ছি আরেকটা অ্যাড করতে, তো আমরা এখানের মধ্যে আরেকটা টিডি নেব। যেখানে ওর রোল নাম্বার লিখলাম 2, সরি 2 তো আমি আছি, তো ওকে দিলাম 3। এটাকে আমরা সেভ করলাম। সেভ করার পর যদি এখন আমরা আমাদের এখানে যাই এবং এটাকে একটা রিফ্রেশ দিই, দেখছেন এটা অনেক সুন্দরভাবে হয়ে আসছে। যেখানে আমাদের দুজনের সাবজেক্ট হচ্ছে সিএসটি, এটাকে আরেকটু বড় করি, এই দেখেন যেখানের মধ্যে আমার নাম, ওর নাম, রোল নাম্বার, সিএসটি, আমাদের সাবজেক্ট সিএসটি। এখন ওর সাবজেক্ট যদি আরেকটা হয় সেক্ষেত্রে আপনি কি করবেন, সিমিলার ভাবে আপনি আরেকটা রো নেবেন, সরি রো না ডেটা নেবেন, যেখানের মধ্যে ওর সাবজেক্ট ধরেন আপনি লিখলাম কি দিতে পারি ইংলিশ, সেভ করলাম এবং গিয়ে যদি একটা রিফ্রেশ দিই, দেখেছেন এইভাবে আপনারা করতে পারবেন। আশা করি এটা আপনারা বলেছেন। তো এখানের মধ্যে আরেকবার বলে দিই, এখানের মধ্যে টিআর হচ্ছে যে রো তৈরি করার জন্য, টিএইচ হচ্ছে যে হেডার তৈরি করার জন্য, অর্থাৎ আপনার এটার হেড, যেমন এই যে এটা হচ্ছে আপনার হেড। এই যে একটা রো, এই রোটা তৈরি করার জন্য আপনি টিআর ব্যবহার করবেন। এই যে হেড, এই হেড তৈরি করার জন্য আপনি টিএইচ ব্যবহার করবেন। যেখানে আপনার ডেটা ইন্ডেক্স করানোর জন্য আপনি টিডি অর্থাৎ টেবিল ডেটা ইউজ করবেন। আবার কিন্তু সেই ক্ষেত্রে আপনি এটাতে এরকম বর্ডারাইজড করার জন্য আপনি এখানে সিম্পল ভাবে একটা বর্ডার অ্যাট্রিবিউশন নেবেন। তো এখন আমি চাচ্ছি আমার বর্ডারটাকে 2 করে দিতে, তো আমি যদি 2 করি, একটা রিফ্রেশ দিই, দেখছেন এটা বর্ডারটা আরেকটু মোটা হয়ে গেছে। তো এটাকে আপনারা চাইলে আরেকটু ফার্দার নিয়ে যেতে পারেন, যে আমি চাচ্ছি এটাকে আরেকটু স্টাইলিং করার জন্য। তো সেই ক্ষেত্রে আমরা একটু বেসিক সিএসএস ব্যবহার করি। তো বেসিক সিএসএস যদি ব্যবহার করি, সেটার জন্য আমরা একটা স্টাইল, সিএসএস এর ক্ষেত্রে স্টাইল অ্যাট্রিবিউশন ব্যবহার করলাম। আমি স্টাইল নিলাম, স্টাইল। এখন আমি স্টাইলের মধ্যে
ধরেন এবার স্টাইল, তো স্টাইলের ক্ষেত্রে HTML এর ক্ষেত্রে আপনি ডাইরেক্ট উইথ এবং হাইট অ্যাট্রিবিউশন ব্যবহার করতে পারবেন, বাট CSS এর ক্ষেত্রে আপনি যখন কোনো কিছুকে স্টাইলিং করবেন সেটার ক্ষেত্রে আপনাকে একটা স্টাইল অ্যাট্রিবিউশনের ভিতর বাকিগুলোকে ব্যবহার করতে হবে। তো সিমিলারভাবে আমি প্রথমে নিলাম একটা উইথ, তো আমি আমার উইথ দিলাম ধরেন হয়তো 400 পিক্সেল, তো এখানে পিক্সেলও দিতে পারেন আপনি, ইঞ্চি সেন্টিমিটার যেভাবে দিতে পারেন। তো আমি আমার উইথই দিলাম এবং আমি চাচ্ছি যে আমার টেক্সটগুলো সেন্টারের মধ্যে থাকবে, তো সেটার জন্য আমরা একটা টেক্সট অ্যালাইনমেন্ট নেব। টেক্সট অ্যালাইনমেন্ট, তো টেক্সট অ্যালাইনমেন্টের মধ্যে আমি দিলাম ধরেন সেন্টারে। এটাকে আমি সেভ করি, দেখছেন এটা সুন্দরও হয়েছে, আমার এই টেক্সটগুলো সেন্টারে আসছে। এরকম করে সুন্দর আপনি এটাকে সাইজে করতে পারবেন। টেক্সট এলিমেন্টের ক্ষেত্রে ইকুয়াল হবে না, এখানে হবে যে কোলন। কোলন দিয়ে যদি আমি একটা সেভ করি, এখন আবার গিয়ে একটা রিফ্রেশ দিই, এই দেখছেন আমার এগুলো সবগুলো সেন্টারে এসে গেছে। তো এটা আপনারা এবারে বুঝেছেন, যদি আপনারা একটু বেসিক CSS ব্যবহার করেন তাহলে আপনার জিনিসটা আরও বেশি সুন্দর হবে। তো এটাকে আমরা আরেকটু সুন্দর করার জন্য আমরা এখানের মধ্যে কল স্পেন বা রো স্পেন ব্যবহার করতে পারি। তো কল স্পেনটা কি, একাধিক কলাম একত্রে করার জন্য, যেখানে রো স্পেন হচ্ছে একাধিক রো একত্রে করার জন্য। সেটা আপনি কিভাবে করবেন, সেটা করার জন্য আমি যদি এখানে যাই, আমি এটাকে আরেকটু ছোট করে নিই। এখানের মধ্যে আমি চাচ্ছি নেমের উপর, বা আমি নেমটাকেই করি, এখানের ভিতরে আমরা একটা কলাম স্পেন নিই। একটা কলাম স্পেন নিলাম, গোল নিলাম, তো এটার সাইজ ধরুন আমি দিলাম 2, যেহেতু উপরেও আমি 2 দিয়েছি তো 2ই দিলাম। এবার এটাকে একটু একটা জিনিস খেয়াল করা উচিত, সরি এটা ভুল হয়েছে, আমি নেমটাকে বাদ করে দিই। এখানে ক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে এখান থেকে শুরু করি, কেমন? এখানের ভিতরে আমি কলাম স্পেনটা নিলাম, যেখানে আমি সাইজ দিলাম 2, এখানের ভিতরে আমি আমার লেখাটা লিখলাম ধরেন নেম বা কন্ট্যাক্ট লিখে, আমি দেখি কন্ট্যাক্ট দিয়ে দেখি, কন্ট্যাক্ট আস, ওকে। এটাকে আমি সেভ করলাম। এবার আমার নামের পর এই জায়গায় আমি একটা রোজ পেন নিই, আমি চাচ্ছি এই জায়গায় একটা রোজ পেন ব্যবহার করতে, CSTর আগে। এখানের মধ্যে আমি আগে একটা TD নিই, আমি আমার ফোন নাম্বার এখানে অ্যাড করতে যাচ্ছি, তো সেই ক্ষেত্রে আমি TD নিয়ে একটা ফোন নাম্বার অ্যাড করি। ফোন নাম্বার ধরেন আমি দিলাম 01xxxxx, ওকে। এখানের মধ্যে এবার আমরা একটা রো তৈরি করতে যাচ্ছি, রোজ পেন, তো এখানের মধ্যে আমরা একটা স্পেস দিয়ে রোজ পেন লিখব, যেখানে আমাদের রোজ পেনের সাইজ 2 দিলাম। এবং যখন আমি এটাকে এবার সেভ করব এবং গুগলে যাব, রিফ্রেশ দিই, দেখছেন আমার নাম্বারটা এখানে আসছে। এখন আমার এই নাম্বারটা দিয়ে আমাদের এই দুজনকে বোঝাচ্ছে, তো সেই ক্ষেত্রে আপনি যদি আপনার বন্ধুর আলাদা নাম্বার অ্যাড করতে চান সেটা আপনি এভাবে আলাদা অ্যাড করতে পারবেন। আগে শুধু এগুলো এইভাবে তৈরি হতো, কিন্তু এই ক্ষেত্রে আমার কলামস আলাদা হয়েছে, রো আলাদা হয়েছে, এবং এগুলো আলাদা একটা সুন্দর এক্সেল শিটের মতো ডিজাইন তৈরি হয়েছে।
যেটা আপনি বেসিক সিএসএস ব্যবহার করে রিডিজাইন করতে পারবেন। তো টেবিলকে যে সুন্দর করার ক্ষেত্রে আপনি সিএসএসটা যুক্ত করলে আরো ভালো। যেমন এটাকে আপনি আরেকটু ফার্দার নিয়ে যেতে পারেন, সেই ক্ষেত্রে আপনি এখানে ব্যবহার করতে পারেন স্টাইল সিএসএস। তো এটাকে যদি আমরা আরেকটু সিএসএস অ্যাড করতে চাই, সেটার জন্য আমরা একটা স্টাইল ট্যাগ নেব। আমি একটা এখানে স্টাইল ট্যাগ নিলাম। স্টাইল ট্যাগের ভিতর আমি ধরেন একটা টেবিল নিলাম। এখানের ক্ষেত্রে আপনাকে সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করাটাই ভালো। আমি সেকেন্ড ব্র্যাকেটের ভিতর লিখলাম বর্ডার। তো আমি চাচ্ছি আমার বর্ডারটা একটু কলাপস টাইপের হোক, তো আমি একটা বর্ডার নিলাম। অনেকগুলো সাজেশন আপনার কাছে এইভাবে আসবে যখন আপনি ভিএস কোডে করবেন। তো আমি বর্ডার কলাপস নিলাম। তো বর্ডার কলাপসের মধ্যে আমি কলাপসই নিলাম। এর পরবর্তীতে আমি আমার উইথ 60% দিতে যাচ্ছি। তো আমি আমার উইথ 60% দিই এবং আমার মার্জিনটা অটো দিই, যাতে মোবাইলে এবং পিসিতে সুন্দর দেখায়। সেই ক্ষেত্রে আমি আমার মার্জিনটা নিলাম অটো। এবং এর পরের বর্তীতে আমরা এবার হচ্ছে আমরা আমাদের টেবিলের হেডার এবং টেবিলের ডাটাটাকে আরেকটু সুন্দর করতে যাচ্ছি। তো সেই ক্ষেত্রে আমরা টিএইচ কমা একটু স্পেস দিয়ে টিডি নিলাম। এবার এখানের মধ্যে আমরা একটা সেকেন্ড ব্র্যাকেট নিলাম, আরেকটা সেকেন্ড ব্র্যাকেট নিলাম। এবার এটার ভিতর হবে যে আমাদের টেবিলস গুলোকে রিডিজাইন করার জন্য। তো আমি চাচ্ছি আমার বর্ডারটাকে আমরা 1 পিক্সেল করে দিতে। তো আমি এখানে বর্ডার নিলাম। আমি এবার এটাকে সলিড ব্ল্যাক করে দিই। কালো দিতে পারেন বা লালও দিতে পারেন, সেটা ব্যাপার না। আমি ধরেন সলিড আমি রেড কালার দিই। আমার রেড কালারটা সুন্দর লাগছে, তো আমি রেড কালারটা দিলাম। এবার আমরা চাচ্ছি প্যাডিংটা যাতে সুন্দর মতো স্ক্রিনে ফিট হয়। আমি এখানে প্যাডিংটা দিলাম ধরেন 10 পিক্সেল। এবং অ্যালাইনমেন্টটা দিলাম আগের বারের মতোই সেন্টারে। এটা হয়ে গেল যে আমার টেক্সট হেডার এবং টেক্সট ডেটা। এবং আমি এখন চাচ্ছি যে আমার ব্যাকগ্রাউন্ডটাকে আরেকটু সুন্দর করতে হেডারে। সেক্ষেত্রে আমি আরেকবার টেক্সট হেডার লিখবো, একটা সেকেন্ড ব্র্যাকেট নেব, সরি। এবার এটার মধ্যে আমি আমার ব্যাকগ্রাউন্ড কালার অ্যাড করবো। তো ব্যাকগ্রাউন্ড কালার অ্যাড করার জন্য আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার লিখবো। আমি ব্যাকগ্রাউন্ড কালার হয়তো দিলাম আপনার ব্ল্যাক দিই। যদি আমি সেভ করি এবং যাই রিফ্রেশ দিই, ঠিক আছে। এটা কিন্তু প্রবলেম হচ্ছে, আমার ব্যাকগ্রাউন্ড কালারটা ব্ল্যাক দেওয়া সত্ত্বেও আমার লেখাগুলো বোঝা যাচ্ছে না। তো আমি আমার ব্যাকগ্রাউন্ড কালারটা একটু চেঞ্জ করে দিই। তো আমি আমার ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে হোয়াইট দিই। এই হোয়াইট বা উইথ এটা দিই, দেখি এটা কিরকম লাগে। এভাবে আপনি এক্সপেরিমেন্ট করতে পারেন নিজের মতো করে। যেমন এটা দেখছেন একটা সুন্দর, খুবই সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে গেছে, যেখানে মধ্যে স্টুডেন্টের নাম আছে, সাবজেক্ট, রোল নাম্বার, মার্ক, ফোন নাম্বার অ্যাড করতে পারছি। তো এটা রোল নাম্বারটা এখানে আসছে, এখানের মধ্যে আপনি আলাদা একটা করে ফোন নাম্বারটা দেখাতে পারেন। ফোন নাম্বারটা আমি অ্যাজ এক্সাম্পল অ্যাড করেছিলাম, তো এখানে আর উপরে সেরকম কিছু অ্যাড করি। তো এখানে কিছু কমন মিস্টেক আছে, যেমন ট্যাক্স। অনেক সময় কি হয়, কোডসগুলো লেখার সময় টেক্সট ডেটা না, টেবিল ডেটা ট্যাগের বাইরেই আমরা অনেক সময় ডেটা লিখে ফেলি। তো সবসময় ওপেন ট্যাগ আর ক্লোজ ট্যাগের ভিতরেই লিখতে হবে, যেটা আগেও বলছি। আর আরেকটা সবচেয়ে বড় ভুল হচ্ছে, অনেক সময় আমরা শুধু টিএইচ টিডি এগুলোই ব্যবহার করে ফেলি, টিআরটা আর ব্যবহার করতে ভুলে যাই।
তো শুধু কলাম আর হেডার দিয়ে হবে না, আপনাকে রোটাও ব্যবহার করতে হবে, কারণ রোটা ব্যবহার করা বাধ্যতামূলক। আর আরেকটা সবচেয়ে বড় ভুল হচ্ছে যে আমরা অনেক সময় কি করি, লাইন ব্রেকার এখানের ভিতর ব্যবহার করে ফেলি, বাট টেবিলের ক্ষেত্রে লাইন ব্রেকার কোনোদিন ব্যবহার করা যায় না। লাইন ব্রেকারটা কি, যেমন এখানে ধরো একটা লাইন ব্রেক করতে যাচ্ছে, তো এখানের মধ্যে আমরা একটা বিআর লিখলাম, কিন্তু টেবিলের ক্ষেত্রে আপনি এই ট্যাগটা ব্যবহার করতে পারবেন না, ওইটা শুধু আপনি আপনার টেক্সটের ক্ষেত্রে ব্যবহার করবেন, টেবিলে কোনোদিন এটা ব্যবহার করা যায় না। তো এই জিনিসগুলো মনে রাখা উচিত। তো আজকে আমরা যা যা শিখলাম সেটা হচ্ছে টেবিল ট্যাগ, টেবিল রো ট্যাগ, টেবিল হেডার ট্যাগ, টেবিল ডেটা ট্যাগ, এছাড়া বর্ডার অ্যাট্রিবিউশন, কলাম স্প্যান, রো স্প্যান দিয়ে কীভাবে ডিজাইন করা, সিএসএস এর একটু মাত্র সিএসএস ব্যবহার করে আপনি এবং একটা সুন্দর লেআউট ডিজাইন করতে পারবেন। তো আশা করি সবার থেকে এটা ভালো লাগলো। একটা জিনিসই বলবো, যত বেশি কোড করবেন তত ভালো বুঝতে পারবেন। এইচটিএমএল শেখা মানে নিজের ওয়েব ডিজাইনকে আরো উন্নত করা, বাট এইচটিএমএল দিয়ে সব কিছু করা যাবে সেটাও নয়, কারণ আপনাকে ফিউচারে আরো কিছু ভাষা শিখতে হবে। যেমন ওয়েব ডেভেলপিং এর ক্ষেত্রে কিছু ভাষা আছে, যেমন এইচটিএমএল, সিএসএস, পিএইচপি, জাভাস্ক্রিপ্ট। এই 4টা ভাষা যদি আপনি শিখতে পারেন তাহলে আপনি অনেক ভালো ওয়েবসাইট ডিজাইন করতে পারবেন, এবং সেটাকে যদি আপনি আরো ফার্দার অ্যাডভান্স করতে চান সেই ক্ষেত্রে আপনি শিখতে পারেন নেক্সট.জেএস, রিঅ্যাক্ট, নাম অনেকেই শুনেছেন। তো এগুলো আপনারা শিখতে পারেন যাতে আপনি আপনার কাজটাকে আরো ফার্দার আপডেট করতে পারেন।